ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের ভালোবাসার এই চ্যানেল। বন্ধুরা, আমাকে একটা কথা বলো তো, তুমি যদি একদিন সকালে উঠে দেখো যে তোমার দেশের সবচেয়ে বড় বিচারক, মানে যার কথায় সরকার পর্যন্ত থামে, সেই মানুষটা তোমাকে কোর্ট রুমে দাঁড়িয়ে বলল যে তুমি একটা ককরোচ, তখন তুমি কি করবে? চুপ করে বসে থাকবে নাকি উঠে দাঁড়াবে? ভারতের লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে উঠে দাঁড়িয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো তারা কাঁদেনি, রাস্তায় নামেনি, পুলিশের সামনে গিয়ে বুক চিতায়নি। তারা বলেছে, ঠিক আছে, আমরা ককরোচ, তাহলে আমরা ককরোচ জনতা পার্টি খুলব। এটাই হলো 2026 সালের প্রোটেস্ট, এটাই হলো নতুন ভারতের রিভেলিয়ন। আর আজকে আমি তোমার সাথে এই পুরো জিনিসটা নিয়ে কথা বলবো, কিন্তু আমি শুধু ঘটনা বলবো না, আমি আমার নিজের মত বলবো। কিছু জায়গায় আমি আনকমফোর্টেবল সত্যিই বলবো, কারণ এই পুরো ঘটনাটা যতটা ফানি মনে হচ্ছে ততটা ফানি না। চলুন বন্ধুরা, শুরু করি। দেখুন, 15ই মে কোর্টে ঠিক কি হয়েছিল সেটা আপনাদের জানা দরকার। তারিখটা মাথায় রাখো, 15ই মে 2026। সুপ্রিম কোর্টের ভেতরে চিফ জাস্টিস সূর্যকান্ত একটা মামলা শুনানি করছিলেন। মামলাটা কি নিয়েছিল সেটা এখন বড় কথা না, বড় হলো তিনি যা বললেন সেটা। সেই শুনানিতে কোনো এক প্রসঙ্গে তিনি বললেন, এই যারা বেকার বসে আছে সোশ্যাল মিডিয়াতে সিস্টেমকে ব্লেম করে, এরা ককরোচের মতো। এখন দেখো, চিফ জাস্টিস বলছেন এই শব্দটাকে মিসকট করা হচ্ছে, কিন্তু বলছেন তার কথার মানে অন্যরকম ছিল। হতেও পারে কোর্টরুমে কথা একটা কনটেক্সে বলা হয়, সেই কনটেক্স থেকে বের করে নিলে মানে বদলে যায়। কিন্তু এখানে আমি একটা কথা বলতে চাই, ধরো যদি সত্যি তিনি সেটা বলে নাও থাকেন, তাহলেও এই ঘটনা থেকে একটা জিনিস বেরিয়ে এসেছে যেটা সত্যি, আর সেটা হলো ভারতের কোটি কোটি বেকার তরুণের মনে এতটাই পুঁজীভূত রাগ জমে আছে যে একটা শব্দ শুনলেই সেটা বিস্ফোরণ হয়ে যায়। মানে এই মানুষগুলো এতটাই, বলতে পারে যে এর যে আছে যে, এটা কি ভাববার বিষয় না? একটা স্পার্কের দরকার ছিল, 15ই মে সেই স্পার্কটা জ্বললো। বন্ধুরা, আসি ককরোচ জনতা পার্টি কি আর কে বানালো, এই জিনিসটা আপনাদের একটু জানা দরকার। সবচেয়ে মূল গল্পে আসে। 15ই মে রাত চিফ জাস্টিসের কথা ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া জ্বলছে, লোকজন রাগে পোস্ট করছে। এই রাগটাকে একটা মানুষ একটু ডিফারেন্টলি দেখলো, নাম হলো অভিজিৎ দীপক। তো ছেলেটা ভারতীয়, কিন্তু এখন আমেরিকায় বস্টন ইউনিভার্সিটিতে পড়ছে, পিআর নিয়ে মাস্টার্স করছে, মানে পাবলিক রিলেশনস, এটাকে পিআর বলা হয়। মানে সে জানে কিভাবে একটা মেসেজকে ভাইরাল করতে হয়। সে 16ই মে সকালে উঠে একটা গুগল ফর্ম বানালো, নাম দিল ককরোচ জনতা পার্টি। সেই, বলতে পারেন যে ম্যানিফেস্টো লিখলো সেই পার্টির ওপরে, ইনস্টাগ্রাম পেজ খুললো আর বলল, যারা বেকার, যারা অলস, যারা সোশ্যাল মিডিয়া থেকে সরকারকে প্রশ্ন করো, এই পার্টিতে আসো। ব্যাস 4 দিনের মধ্যে 8.3 মিলিয়ন ফলোয়ার্স। এখন এখানে আমি একটু থামাবো, কারণ অভিজিৎকে নিয়ে আমার একটু মিক্সড ফিলিংস আছে। এই ছেলেটা নিজে আমেরিকায় বসে ভারতের বেকার ছেলে মেয়েদের নিয়ে একটা মুভমেন্ট শুরু করেছে। তার নিজের কোনো চাকরির সমস্যা নেই, সে বস্টন ইউনিভার্সিটিতে পড়ছে। তাহলে সে কি সত্যি এই মানুষগুলোর কষ্ট বোঝে, নাকি এটা তার পিআর স্কিলের একটা এক্সপেরিমেন্ট? আমি জানি না, কিন্তু প্রশ্নটা থেকে যায়। যাই হোক, সে যা করেছে সেটার ফল কিন্তু রিয়েল। লাখো মানুষ এই পার্টিতে যোগ দিয়েছে, সেটা কিন্তু ফেক না। বন্ধুরা, আসে এই পার্টিটা আসলে কি আপনাদেরকে জানিয়ে রাখি, একটু জিনিস ক্লিয়ার করে নিই তোমাদের কাছে। ককরোচ জনতা পার্টি এটা কোনো কিন্তু পলিটিক্যাল পার্টি না, ইলেকশন কমিশনে রেজিস্টার নেই, কোনো ইলেকশন সিম্বল নেই, ভোট লড়বে না, নেতা নেই, দপ্তর নেই। এটা হলো একটা অনলাইন, বলতে পারেন স্ট্রাইকাল প্রোটেস্ট মুভমেন্ট। সহজ করে বলি, এটা হলো যখন তুমি খুব রাগের মধ্যে আছো, কিন্তু সেটাকে ফানিভাবে এক্সপ্রেস করছো, এটাকে বলে মিম অ্যাক্টিভিজম বা স্ট্রেট প্রোটেস্ট। এই জিনিসটা নতুন না, ইতিহাসে অনেকবার এরকম হয়েছে, কিন্তু ভারতে এই স্কেলে এটা প্রথম। এখন এখানে আমার একটা পার্সোনাল অবজারভেশনও আছে।
আমি দেখেছি যে আজকের ছেলেমেয়েরা রাস্তা নেমে প্রোটেস্ট করছে না, মোমবাতি জ্বালাচ্ছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঠিকই আওয়াজ তুলছে। কেউ কেউ বলে এটা উইক প্রোটেস্ট, কেউ বলে এরা আসল কাজ করে না। কিন্তু আমি একটু ডিফারেন্টলি ভাবে ভাবি, যে মানুষটা দিনের পর দিন জব অ্যাপ্লাই করেছে, রিজেকশন পেয়েছে, পরিবার থেকে কথা শুনেছে এবং তারপরেও টিকে আছে, সে আসলে ভেতরে কতটা ক্লান্ত সেটা বাইরে থেকে বোঝা যায় না। সে যদি একটা মিম বানিয়ে সেই রাগটা বের করে, সেটাকে আমি ছোট করে দেখব না। বন্ধুরা, ম্যানিফেস্টোর 6টা দাবি রয়েছে। একটা একটা করে দাবিগুলি আপনাদেরকে শোনাই। সেই ককরোচ জনতা পার্টি সোশ্যাল মিডিয়াতে আসি বন্ধুরা, ম্যানিফেস্টোতে এরা 6টা দাবি রেখেছে, এক এক করে দেখি। আর কোনটা সিরিয়াস, কোনটা মিম, কোনটা নিয়ে ভাবা উচিত আপনারা ডিসাইড করবেন। দাবি নম্বর 1, চিফ জাস্টিসের রিটায়ার করার পর রাজ্যসভা সিট না পাওয়া উচিত। এটা নিয়ে বলি, এই দাবিটা কিন্তু অনেক দিন ধরে অনেকে লিগ্যাল এক্সপার্টও বলে আসছেন। এটা শুধু মিম না। একটা জাজ যদি জানেন যে রিটায়ার করার পর তাকে গভর্নমেন্টে কোনো পদ দেবে, তাহলে কি তিনি গভর্নমেন্টের বিরুদ্ধে নিরপেক্ষভাবে রায় দিতে পারবেন? পারার কথা, কিন্তু তাতে একটা ইনভিজিবল প্রেশার কাজ করে। আমার মতে এই দাবিটা লেজিমেটেড। এটা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। দাবি 2, কারো ভ্যালিড ভোট কাটলে ইলেকশন কমিশনের বিরুদ্ধে ইউএপিওতে মামলা। এটা একটু অতিরিক্ত মনে হচ্ছে আমার কাছে। ইউএপিএ হলো টেরর ল, এটা ইলেকশন কমিশনের ওপর। এটা স্ট্রেকাল দাবি, এটা বুঝতে হবে। কিন্তু এই দাবির পেছনের অ্যাঙ্গারটা রিয়েল। ইলেকশন কমিশন নিয়ে মানুষের অনেক অভিযোগ আছে, সেটা নিয়ে অ্যাকাউন্টেবিলিটি চাওয়াটা ন্যায্য। দাবি নম্বর 3, এমপি বা এমএলএ দল বদল করলে 20 বছরের ব্যান। এটা আমার সবচেয়ে পছন্দের দাবি। দেখো, অ্যান্টি ডিফেকশন ল আছে, কিন্তু সেটা কতটা কার্যকর? আমরা সবাই দেখেছি কিভাবে নেতারা জিতে এসে দল বদলায়। মানুষ তাকে ভোট দিয়েছিল একটা দলের হয়ে, সে গেল অন্য দলে। এটা গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা। 20 বছরের ব্যান হয়তো এক্সট্রিম, কিন্তু স্ট্রিক্ট পানিশমেন্ট দরকার। এই দাবিটা আমি সাপোর্ট করি। দাবি নম্বর 4, ক্যাবিনেটে 50% সিট মহিলাদের জন্য। এটা নিয়ে দুটো দিক আছে। একদিকে বলবো মহিলারা এই দেশের 50% নাগরিক, তাহলে সিদ্ধান্তে তাদের 50% প্রতিনিধিত্ব কেন থাকবে না? এটা ফেয়ার ডিমান্ড। কিন্তু অন্য দিক থেকে বলবো, কোটা দিয়ে কি সত্যিকারের রিপ্রেজেন্টেশন হয়, নাকি জেনুইনলি যোগ্য মহিলারা উঠে আসুক সেটা নিশ্চিত করা দরকার। এটা ডিবেটের বিষয়, কিন্তু মহিলাদের রিপ্রেজেন্টেশন বাড়ানোর দাবিটা ভ্যালিড।